আসসালামু আলাইকুম। শুরু করছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে একদিন ভোরবেলা এই গল্পের যে গঠন সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা তার পরবর্তী যে বইয়ের কাজটি রয়েছে সেই কাজ দেখব আজকের ক্লাসে। তো চলো আর দেরি করে কাজ নেই, আমরা দেখে নেই আজকের ক্লাসের কি বইয়ের কাজ রয়েছে। আজকের ক্লাসের যে কাজ রয়েছে সেটি হলো 6.2.5 এই পয়েন্টের যেটার শিরোনাম হলো জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা গল্প কবিতা সাথে এই বিষয়টি আমাদের সামনে এসেছে এবং এই বিষয়টি আমরা এখন খুব সহজেই বুঝতে পারি যে যখন কবিতা পড়ি তখন কবিতার সাথে জীবনের সাথে কবিতার কি সম্পর্ক। যখন আমরা গল্প পড়ি তখন আমরা মূল্যায়ন করি যে এই গল্পে জীবনের সাথে এই গল্পের কি সম্পর্ক রয়েছে, আদৌ আছে কিনা বা থাকলে সেটা কেমন রয়েছে। এবং সেখানে এই বইয়ের মধ্যে 4টি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা বুঝতে পারি যে আসলেই এই গল্পের সাথে জীবনের সাথে এই গল্পের কোনো সম্পর্ক আছে কিনা বা এই গল্পের সাথে জীবনের কোনো সম্পর্ক আছে কিনা। এই পারস্পরিক যে সম্পর্ক সেটাই মূলত এই 4টা প্রশ্ন থেকে আমরা জেনে নিতে পারি। তো এখানে একটি বিষয় তোমাদেরকে অবশ্যই বলে রাখা দরকার, সেটা হলো যে 4টি প্রশ্ন প্রত্যেকটা গল্প এবং কবিতার মধ্য থেকে আমরা পাচ্ছি। এই গল্প এবং কবিতার ভেতরের এই 4টি প্রশ্নই তোমাদের পারবিকের জন্য বাংলা বিষয়ে খুব ইম্পর্টেন্ট। কারণ অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টে বইয়ের কাজ আছে অবশ্যই, কিন্তু এইভাবে একদম সরাসরি প্রশ্ন করে কোনো বইয়ের কাজ দেওয়া নাই, যেটা শুধুমাত্র বাংলায় আছে। কাজেই বাংলার যে বার্ষিক মূল্যায়নটা হবে সেই বার্ষিক মূল্যায়নটা হবে এই প্রশ্নগুলোর উপরেই। কাজেই এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিবে এবং খুব আন্তরিকভাবে এই ক্লাসগুলো দেখবে বা বইয়ের কাজগুলো কমপ্লিটলি করবে। তো এখানে রয়েছে একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো, এই বিষয়টি ছিল। তো এখানে 1 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে যে চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে, এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। শিউলির অনেক কথা এখানে পুরো গল্প জুড়েই শিউলি এবং এই চারা গাছের বটের চারার যে কথোপকথন সেই কথোপকথন দিয়েই পুরো গল্পটা সাজানো। কাজে অনেক কথা হয়েছে। তো এখানে যখন আমরা উত্তর লিখবো একটি স্বল্প পরিসরে, তখন আমাকে অবশ্যই একটু গুছিয়ে সেই কথাগুলো লিখতে হবে যে শিউলির কি মনোভাব ছিল এই গাছের প্রতি যখন শিউলি গাছের চারার সাথে কথা বলেছে। আমি এখানে যেটা লিখেছি সেটা লিখেছি হলো যে শিউলি পুরো সময়টুকুতে আন্তরিকতার সাথে কথা বলেছে। শিউলি পুরো সময়টুকু আন্তরিকতার সাথে চারাগাছের সাথে কথা বলেছে। শিউলি শিকড়টার উপর থেকে ইট সরিয়ে দেয়। এখানে শিউলির সহানুভূতিশীল আচরণের প্রকাশ ঘটেছে। শিউলি যে উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল বা কারো প্রতি সে সহানুভূতিশীল, সেই সহানুভূতিটার পরিচয় ঘটছে এখানে। আবার গাছটা যখন মানুষকে নিয়ে খারাপ কথা বলছিল তখন শিউলির শিউলি বিরক্ত বোধ করছিল, কিন্তু যখন সে বুঝতে পারলো তখন সে উচ্ছ্বসিত হয়ে গাছের কথা শুনতে লাগলো। এভাবেই গল্পটিতে শিউলির নানা রূপ মনোভাব প্রকাশ পেয়েছে, অর্থাৎ শিউলির ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশ পেয়েছে। কখনো উদ্ভিদের প্রতি একটা ইতিবাচক মনোভাব, একটু বিরক্তি প্রকাশ করেছে যখন সে মানুষকে নানাভাবে দোষারোপ করছিল বা উদ্ভিদ নিধনে মানুষকে দায়ী করছিল। শিউলি যখন সেটা মানতে পারছিল না তখন বিরক্তি প্রকাশ করেছে। এতে তার আম, আহ, যে বিরক্তি বা প্রকাশ করার যে মানসিক অবস্থা সেটা বিকশিত হয়েছে। পরে আবার দেখা গেছে যে যখন সে উম, আহ, বুঝতে পেরেছে সত্যটা, যে না আসলে আম, শিকড়টা যেটা বলছে বা চারা গাছটি যেটা বলছে সেটাই ঠিক, তখন সে ওই চারা গাছের প্রতি উচ্ছ্বসিত হয়েছে। অর্থাৎ এতে করে কি বোঝা যাচ্ছে যে শিউলি আবেগপ্রবণ এবং সত্যনিষ্ঠ। আবেগের জন্য যে সে সবসময় মিথ্যাকে আশ্রয় নিবে বা অসত্যটাকেই মেনে নিবে এমনটা নয়। সে একজন সত্যাশ্রয়ী আহ, বালিকা, সেটা আমরা এখানে বলতেই পারি। তো এরপরে আরো একটি প্রশ্ন রয়েছে।
সেই প্রশ্নটি দেখো এখানে রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই লেখাটি আমার নয়। এই লেখাটি এই লেখার কথাগুলো আমার, কিন্তু হাতের লেখাটা তোমাদেরই মতো আমার কোনো এক শিক্ষার্থীর। তো কাজেই বা দেখো লেখাগুলো কিন্তু খুব চমৎকার। তোমাদেরও লেখার প্রতি খুব যত্নশীল হওয়া উচিত। ২ নম্বর প্রশ্ন রয়েছে দেখো, প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো। এছাড়া আর কি ভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো। প্রকৃতি কিভাবে ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করতে হবে। তারপরে প্রকৃতি ধ্বংসের যে ক্ষতিকর কারণ রয়েছে সেগুলোও লিখতে হবে। তো আমি এখানে যেভাবে সাজানো আছে সেভাবেই সাজিয়ে লিখেছি দেখো। লিখেছি গাছপালা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস, অক্সিজেন দেয়। অর্থাৎ গাছপালা আমাদের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস, আহ, সেটা হলো অক্সিজেন, যেটা উদ্ভিদ দিয়ে থাকে। গাছপালা না থাকলে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে না। গাছপালা নানাভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অতিরিক্ত প্লাস্টিক, ফুয়েল, জ্বালানি ইত্যাদি ব্যবহারের ফলে অতিরিক্ত মিথেন গ্যাস নির্গত হয়, যা প্রকৃতিকে মারাত্মকভাবে ক্ষতি করে। তাহলে কি বলছে? যে গাছপালা নানাভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ যে প্রকৃতির যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর যে জীবের জন্য যে অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেন নির্গত করে। আহ, উম, আহ, আহ, এতে করে কি হয়? যে পরিবেশটা জীবের অনুকূল, বেঁচে থাকার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। সে কথাটি এখানে বলেছে যে উদ্ভিদের বা যে এখানে বলছে যে প্রকৃতি ধ্বংস করার ক্ষতিকর যে কারণগুলো রয়েছে সেগুলো লিখেছি, গল্পে রয়েছে সেটা লেখা হয়েছে। আর লেখা হয়েছে কি যে যেগুলো কি ভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো। এখানে আম, আরো লেখা যেত যে এই যে প্রকৃতিতে যে মিথেন গ্যাস এবং ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পাচ্ছে, এতে কি হচ্ছে যে একটি উম, আস্তরণ তৈরি হচ্ছে পৃথিবীর চারপাশে, যেটা কাচের মতো কাজ করে। অর্থাৎ যেটা আলো ঢুকতে দেয়, উত্তাপ ঢুকতে দেয় কিন্তু উত্তাপ বের হতে দেয় না। যেটা গ্রিন হাউস ইফেক্ট এর জন্য দায়ী। তো এই বিষয়গুলো এখানে আনা যেত। জায়গা কম বলে আমরা এই বিষয়গুলো এখানে আনিনি। এরপর দেখো আরো একটি শেষ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা রয়েছে হলো এখানে বলেছে, তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো? তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কি ধরনের পদক্ষেপ নিতে পারো বা ব্যবস্থা নিতে পারো? এখানে 4টি পদক্ষেপ বা 4টি ব্যবস্থার কথা আমি উল্লেখ করেছি। তো 1 নম্বর দেখো, এখানে বলেছি আমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য যেসব পদক্ষেপ নিতে পারি তা হলো, 1 নম্বর বলেছি যে বৃক্ষ দিবস উদযাপন করার মাধ্যমে, বৃক্ষরোপণ দিবস আর কি, এখানে বৃক্ষরোপণ দিবস বা সপ্তাহ এগুলো উদযাপনের মাধ্যমে কি করতে পারি? বৃক্ষরোপণকে উৎসাহিত করতে পারি। তারপরে প্রচারণার মাধ্যমে এই যে উদ্ভিদের যে পজিটিভ যে ইফেক্ট আমাদের উপরে, এই পজিটিভ ইফেক্ট বা ইতিবাচক যে প্রভাব বা যে উপকারী দিক, সেইগুলো প্রচারণার মাধ্যমে আমরা কি করতে পারি? জনসমক্ষে তুলে ধরতে পারি। স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত যারা আছে তাদেরকে আমরা বোঝাতে পারি ক্যাম্পেইনের মাধ্যমে। এবং এই বৃক্ষ আহ, কেটে ফেলার ফলে যে কি ক্ষতিকর প্রভাব পৃথিবীতে পড়ছে সেটাও আমরা তাদেরকে বুঝিয়ে বলতে পারি প্রচারণার মাধ্যমে। এরপরে বলেছি লিফলেট, ব্যানার, পোস্টার ইত্যাদি তৈরি করে। এই কথা বিষয়গুলো আমরা যদি সভা, সেমিনার, সিম্পোজিয়াম না করে আমরা যদি লিফলেট বিতরণ করি তাহলে মানুষ কিন্তু সেটা পড়ে দেখবে বা জানবে। তারপরে ব্যানার করতে পারি, পোস্টার তৈরি করতে পারি। এভাবে আমরা এই বৃক্ষরোপণ আহ, উৎসাহ যোগাতে পারি এবং উদ্ভিদ বৃদ্ধিতে
আমরা ভূমিকা রাখতে পারি। এরপরে রয়েছে বৃক্ষ মেলার আয়োজন করে। বৃক্ষ মেলার আয়োজন করতে পারি আমরা, যে বৃক্ষ মেলা থেকে প্রত্যেক মানুষ গাছ কিনবে এবং তার প্রিয়জনকে গাছ উপহার দিবে, বা নিজেও গাছ কিনে নিজের যে খালি জায়গাটুকু আছে সেটা উঠানের পাশ হতে পারে, বা ছাদে হতে পারে, বা যেকোনো ফাঁকা জায়গায় রোপণ উপযোগী যেকোনো জায়গায়, যাতে করে সে স্বল্প দামে গাছের চারাগুলো নিয়ে কি করতে পারে, রোপণ করতে পারে। এজন্য বৃক্ষ মেলার আয়োজন করতে পারি। এভাবে আমরা ৪টি বিষয়কে উল্লেখ করেছি, যে উদ্ভিদ বৃদ্ধি এবং রক্ষা করার জন্য আমি এবং আমার বন্ধুরা যে কাজগুলো করতে পারি, সেই কাজগুলো এখানে ৪টি পয়েন্টে আমি তুলে ধরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য আ উম আ এই বিষয়টি সহজ হয়েছে উত্তর করার জন্য। আরো কিছু পয়েন্ট এখানে তুমি এড করতে পারো তোমার মতো করে। তুমি যদি চিন্তা করো যে আরো কিছু আ বিশেষ পয়েন্ট তুমি এড করবে, সেটাও করতে পারো। তো এই ছিল হলো আমাদের আজকের এই ক্লাসটি। এই ক্লাসের সাথে আমাদের শেষ হয়ে গেল যে একদিন ভোরবেলার যে বইয়ের কাজ, যে মূল ভাব, যে পাঠের আলোচনা, শব্দার্থ, তারপরে গল্পের গঠন, এই যাবতীয় বিষয়গুলো শেষ হয়ে গেল। তো এ পর্যন্ত আজকের ক্লাস। ভালো থেকো। আগামীতে নতুন গল্প পাখি, লীলা মজুমদারের লেখা এই নান্দনিক এই গল্পটি নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ আগামী যে কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লেখাপড়ার সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।